বিশ্বজুড়ে ঈদের আনন্দ, কিন্তু আর্জেন্টিনার সমর্থকদের কাছে যেন এই আনন্দ ডাবল বোনাস। কারণ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিশ্বজয়ের নতুন মিশনে আবারও থাকছেন তাদের প্রিয় জাদুকর। হ্যাঁ, অবশেষে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে আলবিসেলেস্তেরা, যেখানে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। আলবিসেলেস্তের সমর্থকদের ঈদের খুশিতে যেন এই এক অবিস্মরণীয় উপহার। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল শিবিরে ঈদের এই খুশির আবহেই হানা দিয়েছে এক বড় দুশ্চিন্তা। কাফ ইনজুরিতে পড়ে সেলেসাওদের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছেন নেইমার জুনিয়র। ফলে ঈদের উৎসবের মাঝে ব্রাজিল সমর্থকদের মনে এখন শুধুই শঙ্কার ছায়া। দর্শক, আমরা আলোচনা করতে চাই আর্জেন্টিনা দল ঘোষণা নিয়ে। নেইমারকে নিয়ে একটা শঙ্কা রয়েছে, তার ভবিষ্যৎটা কি? সেই সঙ্গে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপে নারীরা মালদ্বীপকে 4-2 গোলে উড়িয়ে দিয়েছে, সেই ম্যাচ নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে আছেন ফুটবল বিশ্লেষক আহমেদ শায়েক। আহমেদ শায়েক, আপনাকে স্বাগত। সেই সঙ্গে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আর্জেন্টিনা দলটা ঘোষণা করলো, আপনি কতটুকু সন্তুষ্ট দল নিয়ে? হ্যাঁ, দল নিয়ে তো সন্তুষ্ট হওয়ার মতনই। তার কারণ হচ্ছে যে মোরালেস এক্সপেক্টেড যেসব প্লেয়ার ছিল তারাই আর কি চান্স পেয়েছে। শুধু আপনি যেটা বলছিলেন যে একুনা আর কি বাদ পড়েছে, আর দিবালা তো আগে থেকেই যে নাই সেটা আর কি আমরা মোটামুটি বুঝতে পেরেছি। সো একদিক দিয়ে হচ্ছে যে আপনার এক্সপেরিয়েন্সের সমাহার, আবার একই সাথে সামনে যে লুকিং ফরওয়ার্ড যে নিকো প্যাজ বা আপনি সিমিওনে বা হচ্ছে যে অন্যান্য যেসব প্লেয়ার, যে আলমারা যারা নতুনবারের মতন চান্স পেয়েছে, সো তাদেরকে নিয়ে আসলে সামনের জন্য আর কি চিন্তা করছে। সো একদিক দিয়ে বলবো যে সবকিছু মিলিয়েই একটা ভালো স্কোয়াড হয়েছে। বাট হ্যাঁ, মাস্তানতুনোর বাদ পড়াটা আমার কাছে একটু অবাক করেছে। তার কারণ হচ্ছে যে সে হচ্ছে যে নিকো প্যাজের মতনই আর কি নেক্সট ফিউচার বলা হয় যে আর্জেন্টিনার, এবং রিয়াল মাদ্রিদের মতন দলে সে খেলছে। সো তার একটা চান্স হয়তো পাওয়া উচিত ছিল 26 দলে। তো এইটা একটা আর কি আমার কাছে খুবই অবাক করেছে। বাট এছাড়া আপনি যদি আরেকজন বলেন, সেটা হচ্ছে যে অ্যাস্টন ভিলার বুয়েন্দিয়া হচ্ছে কয়েকদিন আগে ইউরোপা লিগ জিতলো এবং সেখানে ফাইনালে তার দুর্দান্ত একটা গোল ছিল। তো এই প্লেয়ারের আসলে চান্স পাওয়াটা আমার মতে উচিত ছিল, তাহলে আর কি অ্যাটাকিং লাইনটা আর একটু ক্ষুরোধার হতো। বাট তারপর আমি যা আছে আমি বলবো যে বেশ ভালোই আছে, এবং এটা নিয়ে বেশ ভালো একটা রেজাল্ট আর্জেন্টিনা নিয়ে আসবে। সবাই যেখানে দল ঘোষণাটা অনেক আগেই করে দিয়েছে, ব্রাজিল তো একেবারে বলে কয়ে খুব আনুষ্ঠানিকভাবে একটা জার্নি দেখেছি আমরা। কিন্তু স্কালোনি কেন দেরি করলেন? এই যে যাদেরকে বাদ দিবেন, তিনি কি আসলে ইনজুরি বা অন্যান্য বিষয়গুলো দেখেছেন? মানে কেন এত দেরি করা হলো এই দল ঘোষণা নিয়ে, আপনার কি মনে হয়? আমার মতে আসলে এখানে ইনজুরি একটা সবচেয়ে বড় ফ্যাক্টর ছিল, বা কারণ রিসেন্টলি বেশ কিছু প্লেয়ারের আর কি ইনজুরি ছিল ছোট ছোট, যার কারণে হচ্ছে আর্জেন্টিনা একটু দল ঘোষণা করতে সময় নিয়েছিল। বাট আমার মতে যে চাইলে কিন্তু আরও সময় নিতে পারতো, কারণ ফিফার কাছে লাস্ট হচ্ছে আর কি স্কোয়াডটা জমা দেওয়ার দিন হচ্ছে 1 জুন। সো 1 জুনের আগে যে কোনো দলই কিন্তু হচ্ছে চাইলে সময় নিতে পারে। সো আই থিঙ্ক আর্জেন্টিনা এখন মোটামুটি যখনই তারা আসলে সবগুলো প্লেয়ারের ইনজুরির ব্যাপারে একটা ফাইনাল ধারণা পেয়ে গেছে, এই জন্য আই থিঙ্ক স্কোয়াডটা রিলিজ করে দিয়েছে। বাট একটা মজার জিনিস বলতে চাই যে আমি যেটা দেখলাম যে প্রায় সবচেয়ে বেশি চান্স পেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদের প্লেয়াররা। তো আর্জেন্টিনা স্কোয়াডে এখন এই মুহূর্তে 6 জন শুধু অ্যাথলেটিকো মাদ্রিদের প্লেয়ার আছে আর কি। এই জিনিসটা দেখে ভালো লাগলো। আমরা একটা গুঞ্জন শুনছিলাম যে দি মারিয়া তিনি হয়তো বা ব্যাক করবেন, কিন্তু সেটা আসলে দেখা গেল না। যে আরেকজন তারকার একেবারে অবসরটা, সেটা বোঝাই গেল যে তিনি আর কখনো ফিরছেন না। তিনি ফিরলে কি আসলে কোনোভাবে আর্জেন্টিনা উপকৃত হতো কিনা, বা এই ব্যাপারটা নিয়ে কি বলবেন? আসলে গত ওয়ার্ল্ড কাপে থেকে এই ওয়ার্ল্ড কাপের স্কোয়াডের মধ্যে ডিফারেন্সটাই আমার কাছে লাগছে হচ্ছে অ্যাঞ্জেল ডি মারিয়া। তার কারণ হচ্ছে যে সে যে উইংয়ে যেই সাপোর্টটা দিত, বা যেই পেস বা যেই ট্রিকারিটা সে জেনারেট করতো, এইরকম একটা প্লেয়ার এখন ওই রকম লেফট উইং বা রাইট উইংয়ে এরকম একটা প্লেয়ারের আমি একটু অভাব দেখছি আর কি আর্জেন্টিনা স্কোয়াডে। তো যার কারণে আমার মনে হচ্ছে যে এইবারে আর্জেন্টিনা স্কোয়াডের যেই খেলার ধরনটা, এটা গতবারের খেলার থেকে একটু ডিফারেন্ট থাকবে, এবং তারা সম্ভবত মানে পুরা মাঠের মাঝখানটাই তারা ব্লক করে খেলার চেষ্টা করবে রাদার দ্যান উইংয়ে খেলার থেকে। তো এই কারণে আপনি যদি স্কোয়াডটা দেখেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি উইঙ্গারের সংখ্যা একটু দেখবেন যে কম গতবারের তুলনায়। সো আগের বার তারা হচ্ছে 4-3-3 ফরমেশনে খেললেও তারা হচ্ছে অ্যাঙ্গেল ডি মারিয়া আর কি ওয়াইড একটা আপনার একটা অপশন দিত, যে ওয়াইড অপশনটা এখন হচ্ছে এইবার হয়তো পাবেন। আপনি যদি দেখে থাকেন যে গোলগুলো যেগুলো হয়েছিল ওয়াইড থেকে কিন্তু স্টার্ট হয়েছিল, পরে গিয়ে মেসি বা হুলিয়ান আলভারেজ বা লাউটারো মার্টিনেজ গোল দিয়েছে, কিন্তু অ্যাটাকটা আর কি ওয়াইড থেকে স্টার্ট হতো। তো অ্যাঙ্গেল ডি মারিয়া না থাকার কারণে এইবার যে আসলে এই ওয়াইড সেকশনটা যে কে দেখবে, এটাই আসলে এখন আর্জেন্টিনা স্কোয়াডের সবচেয়ে বড় চিন্তার বিষয়। মানে স্কালোনি এটা নিয়ে খুব বেশি পড়াশোনা করতে হবে নিঃসন্দেহে, যে আসলে কাকে ওই জায়গাটায় বিকল্প ভাবা যায়। কারণ ওই জায়গাটায় দুর্দান্ত
পারফর্ম করেছেন। আমরা একটু মেসির প্রসঙ্গে আসতে চাই। তিনি একটা রেকর্ড করতে যাচ্ছেন, ষষ্ঠ বিশ্বকাপ। তাকে নিয়ে আসলে নতুন করে তো বলার কিছু নেই, এবং বিশেষ করে যদি বলা হয় তার উপরে ক্যাপ্টেন্সিটা দেয়া হয়েছে, এটা সম্মানের জায়গা থেকে নাকি তার উপর কি একটা অতিরিক্ত প্রেশার হবে কিনা, বয়স একটা ফ্যাক্ট রয়েছে, অন্যান্য সবকিছু মিলিয়ে? আমি বলবো সে এই ওয়ার্ল্ড কাপে আরো বেশি নির্ভর খেলবে এবং তার আমরা হয়তো আরো অন্যান্য টাইপের খেলার ঝলক দেখতে পারি। আর তার কারণটা হচ্ছে যে আগের বারে ওয়ার্ল্ড কাপে তার উপর একটা প্রেশার ছিল যে ওয়ার্ল্ড কাপ জিততে হবে, কিন্তু এখন কিন্তু মেসির উপরে ওই প্রেশারটা নেই যে আমাকে ওয়ার্ল্ড কাপ জিততে হবে, এখন হচ্ছে সে ডিফেন্ড করবে। সো এই ক্ষেত্রে সে একটু রিল্যাক্স খেলবে আর একটু, এবং তার পাশে যে সাপোর্টটা এবার আসছে আরো একটু ইয়াং স্কোয়াড এসছে সাপোর্টে। সো আই থিঙ্ক সেটার একটা সাপোর্ট সে নিবে, এবং সে এটাও জানে যে কোনো ম্যাচে যদি তার কাছে মনে হয় যে না এখন আমার আসলে রিস্ক নেওয়াটা ঠিক হবে না, আমার আসলে এখন গেম ম্যানেজমেন্ট করতে হবে কারণ লম্বা ওয়ার্ল্ড কাপ, সেই ক্ষেত্রে সে কিন্তু সাব হয়ে নিকো প্যাসকে এখানে আনতে পারবে। সো এই অপশনগুলো কিন্তু গত ওয়ার্ল্ড কাপে তার কাছে ছিল না। গত ওয়ার্ল্ড কাপে তার কাছে প্রেশার ছিল তাকে 90 মিনিট সবগুলো ম্যাচ খেলতে হবে, সেখানে ইনজুরি ছিল, আমার বিশ্ব ট্রফিটা দরকার। হ্যাঁ, কিন্তু এখন যে জিনিসটা যে এখন হচ্ছে সে টেকনিক্যালি এবং ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে সে হয়তো সময়টাকে বাঁচিয়ে বেস্ট খেলাটা মানে ম্যাচের কিছু সময় আর কি দিবে। আবার হয়তো কোনো ম্যাচ যেটা কিনা ধরেন যে এখন সিগনিফিকেন্ট ম্যাচ, ধরেন যে প্রথম 2 ম্যাচই জিতে গেল, কনফার্ম হয়ে গেল যে আপনি রাউন্ড অফ 32-তে খেলবেন, তাহলে আপনার থার্ড ম্যাচ খেলার দরকার নেই। সেক্ষেত্রে নিকো প্যাস খেলো, যেটা কিনা তার এক্সপিরিয়েন্সের জন্য হেল্প হবে এবং পরবর্তীতে গিয়ে নকআউটে নিকো প্যাস হয়তো কোনো রকমের হেল্প করতে পারে। সো মেসির কাছে ওই এক্সট্রা প্রেশারটা থাকবে না, যার কারণে আই থিঙ্ক মেসির খেলাটা আমরা আরো সুন্দরভাবে উপভোগ করতে পারবো। অন্যান্য ফ্যানরা আসলে দল কবে ঘোষণা করবে সেটা নিয়ে অনেক বেশি মাতামাতি করলো। আর্জেন্টিনার ফ্যানদের সেটা মনে হয় প্রয়োজন হয়নি, কেননা তারা এখন একটু খুব রিল্যাক্স মুডে আছে। এই দলটা নিয়ে কি এবার রিল্যাক্স মুডে থাকার উপায় আছে কিনা, যে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়তে পেরেছেন কিনা স্কালোনি? বিশ্ব চ্যাম্পিয়নরা আপনি যদি আপনি বলেছেন যে ধরেন আপনার রিপোর্টে বলছিলেন যে 9 জনের মতন প্লেয়ার বাকি নেই, কিন্তু আপনি সেই 9 জনের মধ্যে আপনি যদি দেখেন মাত্র 2 জন ছিল যারা কিনা স্টার্টিং 11-এ বা কখনো সাবস্টিটিউট খেলেছে। বাকি বেশিরভাগ প্লেয়ারই কিন্তু বলতে গেলে হচ্ছে কখনোই মাঠে ওভাবে নামতে পারেনি। সো আমি বলবো যে ইনট্যাক্ট যে বেস্ট 11 বা বেস্ট 15 জনের যে প্লেয়ারের যে একটা পুল আছে আর কি আর্জেন্টিনা স্কোয়াডে, তারা কিন্তু বেসিক্যালি রিটেইনই করেছে। শুধুমাত্র আপনি যে আমি একুনা আর অ্যাঙ্গেল ডি মারিয়ার কথা বলছিলাম, বাট এছাড়াও কিন্তু আপনার ধরেন যে অন্যান্য সব প্লেয়ারই কিন্তু আগের মতনই আছে। আপনি ডিফেন্সে রোমেরো বলেন, ওটামেন্ডি বলেন, তাগলিফিয়াকো বলেন, আপনি ওইদিকে মলিনা বলেন, পুরো ডিফেন্স লাইন কিন্তু সেম, গোলকিপার সেম, মিডফিল্ডে ম্যাকেলেস্টার বলেন, এনজো ফার্নান্ডেজ বলেন বা রড্রিগো ডি পল, সবই কিন্তু সেম। শুধুমাত্র অ্যাঙ্গেল ডি মারিয়ার জায়গাটা একটু ডিফারেন্ট, ওই জায়গাটা হয়তো একটা ডিফারেন্ট ডাইমেনশন নিয়ে আসবে। কাকে খেলাবে সেটা এখনো আসলে বলা যাচ্ছে না, বাট যদি যাকে খেলায় সেটাই হচ্ছে সারপ্রাইজ প্যাকেজ নিয়ে আসবে এবার আর্জেন্টিনা। মেসির কিন্তু একটা ইনজুরির ব্যাপার ছিল এবং সেটা নিয়ে নানানভাবে গুঞ্জন শোনা যাচ্ছে। অনেকে বলছিলেন যে আসলে ছিটকে যাবেন, অনেকে বলছিলেন যে না তিনি আসলে পুরোপুরি ফিট। তো মেসিকে নিয়ে আসলে স্কালোনির যে ভাবনাটা কি থাকবে, যে যদি তিনি আসলে কিছুটা ইনজুরি প্রবণের মধ্যে থাকেন, তো সেক্ষেত্রে তাকে আসলে কি পুরো 90 মিনিট খেলানো উচিত হবে কিনা, সবকিছু মিলে গেম প্ল্যানটা কি থাকা উচিত? আমার মতে এবার এই কারণেই হচ্ছে নিকো প্যাসকে এত বেশি ইম্পর্টেন্স দিয়েছে আপনার ওয়ার্ল্ড কাপের যে কোয়ালিফিকেশন রাউন্ডে। তার কারণটা হচ্ছে যে ওই মেসিকে ম্যানেজ করার জন্য আর কি নিকো প্যাসকে ওভাবে করে আর কি খেলাবে ম্যাচ। এবং আমার মতে যে যেসব ম্যাচগুলো, কারণ আমি যেটা বারবার বলি যে এবারে ওয়ার্ল্ড কাপ কিন্তু অনেক বড় ওয়ার্ল্ড কাপ, এবং হচ্ছে আপনি যদি এক ম্যাচ বা 2 ম্যাচে যেতে চান তাহলে কিন্তু আপনার রাউন্ড অফ 32 কনফার্ম। সো আপনার ওই রেস্টের যে মেসিকে এবার রেস্ট দিয়ে যে মানে খুব ইম্পর্টেন্ট ম্যাচগুলোতে খেলানোটা হচ্ছে আসলে স্ক্যালোনি আর কি মেইন জায়গা থাকবে। এবং আই থিঙ্ক রাউন্ড অফ 32-তেও যে অনেক বড় টাইপের কোনো স্কোয়াড যে তার এগেনস্টে আসবে এটাও কিন্তু না। এরকম হতে পারে যে অন্য আপনি যদি গ্রুপ চ্যাম্পিয়ন হন তাহলে সেক্ষেত্রে অন্য গ্রুপে হয়তো থার্ড পজিশনের টিম আসতে পারে। তো সেটাও যদি দেখা যায় তাহলে ধরা গেলো যে এক হাফের মধ্যেই যদি ধরেন যে 2 গোল আর্জেন্টিনা দিয়ে দেয়, তাহলে সেকেন্ড হাফে ধরেন 60 মিনিটসের পরে মেসির খেলার আসলে খুব একটা প্রয়োজন বোধ করবে না। তো সেই হিসাবে ওভাবে ম্যানেজ করে কিভাবে করে সিচুয়েশন হ্যান্ডেল করা যায়, এখানে ম্যাচ ম্যানেজমেন্টের অনেক ব্যাপার থাকবে রাদার দেন কোন প্লেয়ারকে কতক্ষণ খেলাচ্ছি সেটা থেকে আর কি। আমরা যদি তাদের গ্রুপে এই মুহূর্তে বলি যে তারা শুরু করবে আলজেরিয়া দিয়ে, তারপরে রয়েছে জর্ডান এবং এর বাইরে রয়েছে অস্ট্রিয়া, এই 3টা দলের বিপক্ষে আপনি কেমন পারফর্ম আশা করছেন? আমি তো বলবো যে জর্ডান আর আলজেরিয়া শুরুতেই আসলে 2টা ম্যাচ জিতে যাবে। অস্ট্রিয়ার ক্ষেত্রে যে জিনিসটা হবে, তখন অলরেডি যদি 2টা ম্যাচ জিতে যায় তখন লাস্ট ম্যাচটা আসলে খুব একটা বেশি সিগনিফিকেন্স থাকবে না। তখন সেই ক্ষেত্রে আমি বলবো যে তখন আসলে আপনার শাফল করাটা উচিত হবে। সেই ক্ষেত্রে যে মেন স্কোয়াডের যে প্লেয়ার তাদের সবাইকে আসলে রেস্টে দেওয়া উচিত হবে, কারণ নকআউটে একবার ঢুকে গেলে তখন কিন্তু খেলাগুলো একের পর এক আসতেই থাকবে এবং সেটার কিন্তু ইন্টেন্সিটি অনেক হাই হবে এবং এরকম হতে পারে যে পেনাল্টি শুট আউট পর্যন্তও যেতে পারে। তো সেই ক্ষেত্রে আরও 30 মিনিট এক্সট্রা খেলতে হবে। তো আই থিঙ্ক টার্গেট হওয়া উচিত যে প্রথম 2 ম্যাচই জিতে রাউন্ড অফ 32 কনফার্ম করে থার্ড ম্যাচটাকে একটু রিল্যাক্স হিসাবে নিয়ে একটা শাফলিং অ্যারাউন্ড করার জন্য। বাংলাদেশে তো প্রচুর আর্জেন্টাইন ফ্যান রয়েছে, তারা একটু শান্তিতেই থাকবেন এবার যে
যে মেসি খেলবেন সেটা তো একটা বড় পাওয়া, সেই সঙ্গে দলটা নিয়ে আমরা এখন পর্যন্ত খুব একটা আলোচনা শুনিনি। বাংলাদেশি ফ্যানদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে তাদের আসলে প্রত্যাশাটা কতটুকু থাকা উচিত, যেটা থাকলে হয়তো বা তারা একটু রিল্যাক্স থাকতে পারেন? প্রত্যাশা আগের মতনই থাকা উচিত। ফ্যানদের যে প্রেশারটা দলের উপরে সেটা প্রত্যেকবারই মানে সবচেয়ে চূড়ায় থাকা উচিত, তাহলে কারণ ফ্যানদের প্রেশারে আসলে প্লেয়াররা ভালো খেলে। তো এখন যদি ফ্যানরা যদি রিল্যাক্সড হওয়া শুরু করে তাহলে কিন্তু প্লেয়াররাও রিল্যাক্সড হওয়া শুরু করবে। So আমি বলবো যে ফ্যানদের এক্সপেকটেশন অবশ্যই যেন ওয়ার্ল্ড কাপে একেবারে বিশ্বকাপ জিতবে এবং প্রত্যেক ম্যাচ ভালো খেলবে, এই এক্সপেকটেশনটা থাকবে। তাহলে প্লেয়ারদের মধ্যে এক ধরনের তাড়না থাকবে যে তারা কিভাবে যাতে আর কি ভালো পারফর্ম করতে পারে। আপনি বলছিলেন যে যে তিনটা দলের বিপক্ষে আর্জেন্টিনার খেলা রয়েছে, আমরা যদি 2022 কাতার বিশ্বকাপে যাই তখন কিন্তু বড় একটা অঘটন ঘটেছিল যে যাদেরকে আসলে কেউ গোনায় ধরেনি শুরুতে সৌদি আরবকে, তাদের বিপক্ষে কিন্তু আর্জেন্টিনা হেরে বসেছিল এবং শেষ পর্যন্ত তারাই আবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়। এবার কোনো অঘটনের সুযোগ দেখছেন কিনা এই ধরনের? গতবারে আসলে যে ওয়ার্ল্ড কাপের প্রথমত যেটা হয় যে ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচটা প্রত্যেকটা টিমের জন্য একটু নার্ভাসনেসের যে একটা জায়গা থাকে, কারণ প্রথম ওয়ার্ল্ড কাপ এত বেশি বড় আয়োজন। বাট যেই জিনিসটা যে গতবারের ওয়ার্ল্ড কাপের অনেকগুলা প্লেয়ার ছিল যারা প্রথমবারের মতন ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে, বা একটা কম্বিনেশন একটা ব্যাপার ছিল। সো আমি যেটা বলছিলাম একটু আগে যে পুরো স্কোয়াডটা কিন্তু গতবারের ওয়ার্ল্ড কাপের স্কোয়াড, শুধুমাত্র একজন ছাড়া। সো ওই জায়গাটা অবভিয়াসলি কাউকে না কাউকে দিয়ে, এবং অনেক প্লেয়ারই আছে আপনি যদি দেখেন যে এখানে লাউটারো মার্টিনেসকে দিয়েও যদি খেলায় অথবা হচ্ছে সিমিওনেকে দিয়েও যদি খেলায়, সেই ব্যাপারটা কিন্তু সেম টু সেম লেভেলের একটা রিপ্লেসমেন্ট হয়ে যাবে। সো আই থিঙ্ক যেহেতু 11 জনের মধ্যে 10 জনই আগের বারে ওয়ার্ল্ড কাপ জেতা স্কোয়াডের প্লেয়ার, আই থিঙ্ক ফার্স্ট ম্যাচটা এইবার এতটা বেশি প্রেশার হবে না। এখন তারা আগের থেকেও বেশি এক্সপিরিয়েন্স, পড়াশোনা করে তারা মাঠে নামবে, তারা জানে কি করতে হবে, যদি গোলও খায় তারা জানে প্রেশারটা কেমনে হ্যান্ডেল করতে হবে, কারণ তারা এগুলো উতরিয়ে এসছে। এই জন্য আর্জেন্টিনার খেলার ধরনটা অনেক বেশি কাম অ্যান্ড কোয়াইট হবে এবার নিঃসন্দেহে। তবে আর্জেন্টিনা যতটা রিল্যাক্স মুডে আছে, ব্রাজিল শিবিরে কিন্তু ততটা নেই। আমরা একটু নেইমারকে নিয়ে আলোচনা করতে চাই যে তার আসলে গোটা ক্যারিয়ারে এক পাশে যদি আমরা হিসাব করি যে পুরো ক্যারিয়ার অর্ধেকই কেটে গেছে ইনজুরি এবং ইনজুরি, এত ঘটা করে আপনি আলোচনা করছিলেন, এত ঘটা করে আসলে দল ঘোষণা করা হলো, নেইমারের জন্য সমর্থকরা রাত জেগেছিলেন, সেই নেইমারই আসলে খেলতে পারবেন না, হয়তোবা প্রথম ম্যাচটা মিস করবেন যারা হচ্ছে শক্তিশালী এই মুহূর্তে মরক্কো। তার এই যে ব্যাপারটা, এটা নিয়ে আপনি কি বলবেন? এটা লাখ খারাপ নাকি এটা অন্য কোনো ঘটনা? না, এখানে আসলে যে জিনিসটা বলবো যে আপনার যখন আপনি ইনজুরি মুক্ত যদি থাকেন, তাহলে আপনাকে ইনজুরি মুক্ত থাকার জন্য আপনার ফুটবলিং যে ক্যারিয়ারটা, এই ক্যারিয়ারে অনেক বেশি ডিসিপ্লিন অ্যান্ড কনসিস্টেন্ট থাকতে হয়। এখন ডিসিপ্লিনের জায়গায় আপনি যদি এখন কম্পেয়ার করেন নেইমারকে মেসি বা রোনালদোর সাথে, আপনি মেসি বা রোনালদোর লাইফটা দেখবেন যে একটু ডিসিপ্লিন, কিন্তু ব্রাজিলিয়ানরা একটু বেশি ধরেন যে আমোদ ফুর্তি করতে পছন্দ করে। তো সেই ক্ষেত্রে হয় কি যে তাদের যে ফুটবলের যে কঠিন ডিসিপ্লিনের জায়গাগুলো আছে, সঠিক সময়ে ঘুমানো, সঠিক খাদ্যাভ্যাসটা গড়ে তোলা, এইগুলা কেন দরকার? এই ইনজুরি মুক্ত থাকার জন্য। কারণ আপনি দেখবেন রোনালদোর কিন্তু রেয়ারলি কোনো ইনজুরি হয়, কারণ সে এত বেশি ডিসিপ্লিন মেনটেন করে। সো আমার মতে নেইমার যেহেতু এখন চান্সটা পেয়েছে, হ্যাঁ, এখন অন্যান্য প্লেয়ারের থেকে সে কত তাড়াতাড়ি ব্যাক করতে পারে এটা এখন তার জন্য একটা বড় পরীক্ষা হবে। আপনি যেটা রিপোর্টে বলছিলেন যে গ্রেড 2 টিয়ার হয়েছে, গ্রেড 2 টিয়ার হলে মানে ইন জেনারেল নর্মালি নিয়ম হচ্ছে যে 2 থেকে 3 সপ্তাহের একটা রেস্ট হয়, কারণ এই 2-3 থেকে 3 সপ্তাহের মধ্যে এই মাসেলটা আর কি আপনার রিকভারি করে, এবং এরপর আরও কিছুদিন কিন্তু লাগে যে আপনার রিহ্যাব করে জিনিসটা একটা জায়গায় আসতে। সো আই গেস হোপফুলি নেইমার এখানে স্কোয়াডের মধ্যেই থাকবে, এবং সে হচ্ছে যদি ফার্স্ট ম্যাচটা মিসও করে, আই থিঙ্ক সেকেন্ড ম্যাচ থেকে হয়তো সে খেলা শুরু করবে। এবং হচ্ছে যে আমার মতে আমি বারবার বলি যে এইবারে ওয়ার্ল্ড কাপ অনেক বড় ওয়ার্ল্ড কাপ, তো এই কারণে প্রথম ম্যাচ যদি মিসও করে এটা নিয়ে এত বেশি চিন্তিত হওয়ার দরকার নেই। আর নেইমার, আমি যেটা প্রথম থেকেই বলছিলাম যে এবার হয়তো নেইমারকে আমরা 90 মিনিট কখনোই দেখবো না, আমরা হয়তো লাস্ট 15-20 মিনিটের যে ঝলক ওইটা আমরা হয়তো দেখবো। সেই হিসাবে নেইমার যেহেতু 26 জনের স্কোয়াড, সো নেইমার যদি কোনো কারণে ফার্স্ট ম্যাচটাও মিস করে, আই থিঙ্ক এটা ব্রাজিল স্কোয়াডের উপরে প্রথম ম্যাচ হিসেবে অনেক বেশি একটা এফেক্ট ফেলবে না, কিন্তু পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে নেইমারকে দরকার। পুরো ওয়ার্ল্ড কাপ যদি বিবেচনা করি আমরা, তাহলে ঠিক আছে যে একটা ম্যাচ মিস করাটা খুব বেশি কিছু না, কারণ আমার দলটা তো সেভাবে গড়া হয়েছে। এবং কোচ কার্লো আনচেলত্তি একটা কথা বলেছেন যে এখানে আসলে কোনো দয়া মায়া দিয়ে কিছু হবে না, এখানে যারা পারফর্মার তাদেরকে নিয়ে আসলে তিনি একাদশটা সাজাবেন। তো সেক্ষেত্রে আগে একটা গুঞ্জন ছিল যে নেইমার দলে জায়গা পেলেও আসলে গেম টাইম পাবেন কিনা, যেটা আপনি বলছিলেন। তো সেই ক্ষেত্রে কি নেইমারকে নিয়ে এত বেশি ভাবার সুযোগ আছে কিনা? একদিক দিয়ে ভাবার সুযোগ আছে, সেটা হচ্ছে যে আপনি যদি 2রা জুন যখন ফিফা আর কি সবগুলা 26 জনের দল ঘোষণা করবে, এরপরও আসলে যদি নেইমার কোনো কারণে একেবারে ব্যাকই করতে না পারে, সেই ক্ষেত্রেও কিন্তু নেইমারকে রিপ্লেস করার একটা সুযোগ আছে। সেই সুযোগটা হচ্ছে ফিফার এবার যে রেগুলেশন আছে সেখানে বলা আছে যে কোনো প্লেয়ারের যদি সিরিয়াস ইনজুরি হয় যেটা কিনা সে ব্যাক করতে পারছে না, তাহলে ম্যাচ শুরুর 24 ঘন্টা আগে
রিপ্লেস করা যাবে। তো সেই ক্ষেত্রে হয়তো অন্য প্লেয়ার বা ওয়াও পেদ্রো তাকে হয়তো ব্যাক করাতে পারে, সেই ক্ষেত্রে একটা তো চান্স চলে আসতে পারে অন্য একটা প্লেয়ারের। বাট আমি যে ইনজুরির কথাটা শুনলাম এবং যে গ্রেড 2 টিয়ারের কথা বললেন, এটা বেসিক ইনজুরি, সেটা 2-3 সপ্তাহ লাগবে, আই থিঙ্ক এরপরেই সে ব্যাক করতে পারবে। সো সেই ক্ষেত্রে আমরা দেখলাম প্রথম ট্রেনিং সেশনে তিনি আসলে ট্রেনিংটা করেননি, কোচ কার্লো আনচেলত্তি হয়তো বা তাকে হয়তো বাজির ঘোড়া হিসেবে ধরে রাখছেন, কিন্তু তাকে এই মুহূর্তে কোনো রিস্কে ফেলতে চাচ্ছেন না। শেখ, আমরা একটু বাংলাদেশের ম্যাচে ফিরতে চাই। মালদ্বীপের সঙ্গে বাংলাদেশ 4-2 জিতেছে, যেই মালদ্বীপকে ভারত 11-0 গোলে উড়িয়ে দিয়েছে। কোচ পিটার বাটলার বা সবার আসলে প্রত্যাশাটা, টার্গেটটা ছিল যে 1 ডজনে আমরা জিতবো। তো সেই জায়গাটায় বাংলাদেশ শেষ মুহূর্তে গিয়ে খুব বেশি দেখলাম যে নাকানি চুবানি খাচ্ছে। আমি এই অর্থে বলবো যে বাংলাদেশ আরো ভালো গোল করে জেতা উচিত ছিল। আপনার কি মনে হয়? আমার মতে যেটা মনে হয় যে গত 2বারের সাফ থেকে এইবারের সাফে আসলে একটু তুলনামূলক নতুন দল নিয়ে গেছে, কারণ এখন বাটলার আসলে চিন্তা ভাবনা করছে যে সামনের যে এএফসি চ্যাম্পিয়নশিপের যে কোয়ালিফিকেশন, সেটার জন্য সে দল সাজাচ্ছে। তো এই কারণে অনেক নতুন প্লেয়ার এসে যাদের কিনা সাফ খেলার আগের মতন অভিজ্ঞতা নাই। তো এই জন্য যার কারণে দলটাকে একটু একটা ব্যালেন্সে আনতে একটু হয়তো সময় লেগে যাবে। বাট তারপর আমি বলবো যে চ্যাম্পিয়নের মতনই খেলেছে। হ্যাঁ, প্রথম আমাদের আসলে খেলা ধরনটা হচ্ছে যে আমরা আসলে খুব হাইলাইন ডিফেন্স খেলি, তো যার কারণে আমাদের ডিফেন্ডারকে অনেক বেশি আপ অ্যান্ড ডাউন করতে হয়, যার কারণে ডিফেন্ডারদের মধ্যে আসলে ওই স্ট্যামিনাটা শেষ পর্যন্ত আসলে আমাদের বাংলাদেশের যে জেনেটিক হিসেবে আমাদের আসলে থাকে না। তো যার কারণে একটু কষ্ট হয় ডিফেন্ডারদের। এবং আপনি যে 2টা গোলই যদি দেখেন যেটা বাংলাদেশ খেয়েছে, 2টাই কিন্তু মানে একটা ছিল লং রেঞ্জে মেরেছে, আর কিছু করা ছিল না, আর আরেকটা হচ্ছে যে আপনার ড্রিবল করে বেরিয়ে গেছে বলে আর কি গোল দিতে পেরেছে। তো আই থিঙ্ক এইরকম হয়তো আস্তে আস্তে আরও সংখ্যা কমে যাবে যত ম্যাচ আগাবে। এবং তারপর আমি বলবো যে যেই অবস্থায় 2-2 ছিল, যদি আর কি মেন্টালি ব্রেকডাউন করতো তাহলে কিন্তু ম্যাচ জিততে পারতো না। কিন্তু অ্যাওয়ারনেস দিয়ে এবং ভালো খেলা দিয়ে কিন্তু আপনি যদি তৃতীয় গোলটা দেখেন, এটা কিন্তু ডিফেন্ডাররা তখনও বুঝে ওঠার আগে কিন্তু আমাদের যে প্রীতি, সে কিন্তু গিয়ে গোলটা দিয়ে এসেছে, সেই নিজে চান্সটা ক্রিয়েট করেছে। সো এইটা একটা পজিটিভ সাইড। এবং আমি বলবো যে টিমে যে অবস্থা দেখলাম যে বেশ ভালো, 11 সেকেন্ডে আমরা গোল দিয়ে দিয়েছি। আনিকা একটা রেকর্ড করেছে। হ্যাঁ, আনিকা একটা রেকর্ড করেছে। আমার মতে আনিকাকে এখন বেস্ট পজিশনেই খেলানো হচ্ছে, কারণ এএফসি চ্যাম্পিয়নশিপে আমি দেখেছিলাম তাকে রাইট উইংয়ে খেলানো হচ্ছিল না। আমরা এই জন্য, সে আসলে এত বেশি পেসি প্লেয়ার না, তো যার কারণে তার এফেক্টিভিটিটা কমে যাচ্ছিল। বাট এখন যে পজিশনাল স্ট্রাইকার হিসেবে খেলছে, আই থিঙ্ক এটা বাংলাদেশের জন্য খুব ভালো হবে। পিটার বাটলার কাছ থেকে একটা মন্তব্য জানতে চাই, সেটা হচ্ছে তিনি পুরোপুরি সন্তুষ্ট নন, আবার সন্তুষ্ট। বেশ কিছু আসলে সুযোগ মিস করেছে মেয়েরা, এবং সেই জায়গাটায় তিনি একটু বেশি ক্ষেপে গিয়েছেন। তো এটা নিয়ে আপনি কি বলবেন, যে আপনার চোখে আসলে কয়টা গোল হওয়া উচিত ছিল? না, আসলে দিন শেষে যে যদি অ্যানালিস্ট হিসেবে বলি, তাহলে বলবো যে 3 পয়েন্ট নিয়ে আসতে পারলেই খুশি, সেটা যত গোলই হোক না কেন, 1-0 গোল হলেও কোনো সমস্যা নেই। বাট হ্যাঁ, মানে আমাদের মেয়েরা যেই পরিমাণে সুযোগ ক্রিয়েট করেছে, সেই তুলনায় আসলে স্কোরিংটা আসলে একটু কম হয়েছে। আপনি বেশ কিছু প্লেয়ারের কি দেখলাম যে মিস করেছে। বাট যে জিনিসটা যে আপনার অনেক দিন পরে মেয়েরা এরকম কম্পিটিটিভ ম্যাচ খেলছে, সো সেই এএফসি চ্যাম্পিয়নশিপের পরে আবার খেলছে এইখানে। সো আই থিঙ্ক একটু আবার অ্যাডজাস্ট করতে তো একটু সময় লাগবে। বাট মেয়েরা আসলে যেই লেভেলে খেলে এসছে, এরপরে আসলে মেয়েদের কাছে সাফ আসলে খুব বড় কোনো লেভেল না। তো আই থিঙ্ক দিন শেষে ঘুরে ফিরে আপনার মেয়েরা চ্যাম্পিয়ন হয়ে বেরোবে, এটা আমার প্রত্যাশা থাকবে। সেই প্রত্যাশা আমরাও করছি। আহমেদ শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আরো একবার আলোচনা করব যখন বাংলাদেশ সেই হ্যাটট্রিক শিরোপাটা নিয়ে আসবে। দর্শক, আমরা আলোচনা করছিলাম যে ব্রাজিলের নেইমার, তিনি আসলে ইনজুরিতে রয়েছেন, তাকে দলে পাওয়া যাবে কিনা শেষ পর্যন্ত, এবং সেই সঙ্গে আর্জেন্টিনার স্কোয়াড নিয়ে। আর বাংলাদেশ তো জিতেছে মালদ্বীপের বিপক্ষে।